কিছু মানুষ হয়তো অনেকবার ত্রাণ পেয়েছে, তারকার উপস্থিতিটা অনেক কম ছিল। ট্রলারে হয়তো মোট মানুষ জায়গা হবে 20 জনের, এখন উদ্ধারকারী যদি 18 জন হয়ে যায়, আপনি উদ্ধারটা করে কাকে ট্রলারের জায়গাটা দিবেন? সরকার পতন না হতো আমি হয়তো চ্যানেল আইয়ের এই ফ্লোরে দাঁড়িয়ে কথাও বলতে পারতাম না। দেশের যখন সংকট হবে শিক্ষকদেরই তো সবার আগে এগিয়ে আসা উচিত। এফডিসির কোনো লোক আমাদেরকে কোনোদিনও কাজে ডাকছে? যে কোনো বিষয়কে নিয়ে প্রশ্ন করার স্বাধীনতা থাকতে হবে। তা শিল্পী কতবার মারা যায় এটা কি আমরা কোনোদিনও ভাবছি? এখনকার শিক্ষার্থীরা অনেক মেধাবী। এখানে কি কোনো প্রতিভার দাম নাই? বিগত সরকারের আমলে 100 কোটি টাকার অনুদান হয়েছে, আপনি 10টা সিনেমার নাম বলেন না। এই পরিবর্তনগুলো আমরা আসলে চাই, এরকম অনেক অভিযোগ নানা ক্ষেত্রে রয়েছে। আমরা আসলে প্রত্যেকটা সেক্টরে সংস্কার চাই। সংকট থেকে সম্ভাবনা। সংকটেই বলতে হবে সম্ভাবনার কথা, খুঁজতে হবে সমাধানের পথ। খিডলন বেবি কেয়ার প্রোডাক্টস প্রেজেন্টস সংকট সম্ভাবনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে। সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। জুলাইয়ের বিপ্লব থেকে শুরু করে নতুন বাংলাদেশের শুরুতেই যে ভয়াবহ বন্যা আমরা দেখেছি, সেখানে আরও একটি জিনিস আমাদের আশার আলো দেখিয়েছে, সেটি হচ্ছে মানবিক এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ। বর্তমানের এবং ভবিষ্যতের এই সুন্দর বাংলাদেশকে নিয়ে এই কথা বলবো আজ। একজন শিক্ষক এবং একজন অভিনেত্রী রয়েছেন আজকের সঙ্গে। আমাদের সঙ্গে আজকে যুক্ত হবেন অভিনেত্রী দিলরুবা হোসাইন দুয়েল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তানভীর নাহিদ খান। স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। খিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। কেমন আছেন সেটা বিশেষভাবে জানতে চাই, কারণ আমি জানি যে এই যে বন্যা পরিস্থিতি, সেখানে আপনারা একেবারে প্রত্যন্ত অঞ্চলের সশরীরে থেকে সেখানকার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন। দোয়েল, আপনার অভিজ্ঞতাটি জানতে চাই। যে অঞ্চলগুলো এবার বন্যা প্লাবিত হয়েছে তারা আসলে আগে থেকে এটা তো অভ্যস্ত ছিল না, কারণ কিছু কিছু এলাকায় আসলে আমাদের দেশে বন্যা হয় বেশ কিছু বছর পর পর, তো ওই অঞ্চলের মানুষ আসলে ওটাতে অভ্যস্ত থাকে, কিন্তু সেখান থেকে ওই মানুষগুলোর আসলে ওরকম প্রিপারেশন ছিল না। তো মানুষের অবস্থা প্রচণ্ড খারাপ আছে তারা, তো অভিজ্ঞতা তো আসলে খারাপই। আমরা চেষ্টা করছি যে তাদেরকে কতটুকু ভালো রাখতে পারি। তানভীর নাহিদ খান, কি কি চ্যালেঞ্জেস দেখেছেন আসলে কাজ করতে গিয়ে? আমাদের হয়তো অত দক্ষতার জায়গাটি নেই, কিন্তু আমরা শুধুমাত্র মানবিকতা থেকে এবং মানুষের প্রতি ভালোবাসা থেকে এগিয়ে গিয়েছি। সেই জায়গায় মিসম্যানেজমেন্ট যেগুলো ছিল, সেগুলো উত্তরণের জায়গাটা আসলে কি হতে পারে? প্রথম দিকে আর কি, আমি যদি 22 তারিখের কথা বলি, 22শে আগস্টের কথা বলি, তখন আচমকা যেভাবে বন্যাটা তৈরি হলো, কারণ ফেনীর মানুষ কিন্তু বন্যার জন্য প্রস্তুত ছিল না, বা তাদের ফেনীতে কিন্তু খুব যে বন্যা হয় এরকম না, ফলে মানুষ ছিল অপ্রস্তুত। এবং আচমকা এরকম এত পানি ছিল, আচমকা হওয়ার ফলে যেটা হলো যে স্বেচ্ছাসেবক যারা আর কি, আমি এবং আমার মতো আরও অনেক স্বেচ্ছাসেবকই খুব দ্রুতই ওইখানে চলে গিয়েছিল। ওখানে সমস্যাটা প্রাথমিক সমস্যাটা ছিল হচ্ছে যে যোগাযোগ বিপর্যয়টা, যেহেতু প্রচুর পানি ছিল, একমাত্র ট্রলার কিংবা স্পিডবোট ছাড়া আসলে ওই মানুষদেরকে উদ্ধার করার মতো আসলে কোনো পরিস্থিতি ছিল না। কিন্তু ওই এলাকাটা এরকম, সেখানে যে অনেক ট্রলার আছে আগে থেকে ছিল সেরকম না, যে যা কিছু ট্রলার বলেন স্পিডবোট বলেন নিয়ে যেতে হয়েছিল, কিন্তু প্রচুর মানুষ তো আসলে আক্রান্ত ছিল। এখন এত মানুষকে উদ্ধার করার জন্য প্রয়োজনীয় অবস্থা কিন্তু ছিল না। তারপরও আসার কথা বা খুব গুরুত্বপূর্ণ যেটা ভালো লাগার সেটা হচ্ছে যে প্রচুর স্বেচ্ছাসেবক, প্রচুর মানুষ গিয়েছিল, এবং ওই সীমিত সামর্থ্য নিয়েও আসলে মানুষকে উদ্ধার করার জন্য যে আপ্রাণ চেষ্টা, এর ফলে কিন্তু হচ্ছে যে অনেক মানুষ, মানে আমরা তো আসলে অনেক বেশি ক্ষয়ক্ষতির আশঙ্কা করেছিলাম, সে তুলনায় কিন্তু ক্ষয়ক্ষতি আমরা পরে দেখতে পেয়েছি কম। এটা আসলে মানে সংঘবদ্ধ মানুষ মিলে যে অনেক বড় কিছু করতে পারে, সংকটের মুহূর্তে মানুষের একত্রিত যে চেষ্টা, সেটা দিয়েও যে অনেক কিছু কাটানো সম্ভব, সেটা আমরা আসলে ওইখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি। আর বা এই জায়গাটা থেকে কি শিক্ষা নিতে পারি সেটা আপনার কাছে শুনবো। দোয়েলের কাছে এবার একটু আসতে চাই। আমরা কিন্তু তারকাদের উপস্থিতি দেখেছি এই জায়গাটাতে। কেউ কেউ হয়তো আপনার মতো সেই জায়গায় গিয়েছেন ভুক্তভোগীদের কাছে, আবার অনেকেই আছেন এখানে হয়তো চ্যারিটি কনসার্ট থেকে শুরু করে নানা উদ্যোগের মাধ্যমে ফান্ড কালেক্ট করে হয়তো ত্রাণটুকু পৌঁছে দিয়েছেন। এই উপস্থিতিটুকু কিভাবে দেখেন আপনি?
না, এই উপস্থিতিটা তো অবশ্যই খুবই পজিটিভলি দেখি, কারণ এখানে যদি আমরা তারকাটা শব্দ বাদ দিয়ে, তারকার বাইরে তো আসলে একজন মানুষ, সেই জায়গা থেকে এটা অনেক পজিটিভ। কিন্তু পাশাপাশি আর একটা বিষয় যেটা বলতে চাই সেটা হচ্ছে অনেক উপস্থিতি আমরা দেখেছি, কিন্তু যতটুকু মানে যে পরিমাণ তারকা আসলে আছে আমাদের দেশে, সেই অনুযায়ী আসলে তারকার উপস্থিতিটা অনেক কম ছিল। দুইটা মানুষকে খুবই অ্যাক্টিভ দেখেছি একদম শুরু থেকে, যেটা হচ্ছে আরশ এবং তাসনুভা তিশা। এরা একদম মাঠ পর্যায়ে গিয়ে কাজ করেছে, ওরা না কাজটা লিটারালি করেছে। এবং এর পাশাপাশি অন্য যারা তারকা হয়তো বা নানান মাধ্যমে তারা কাজ করেছে, নানানভাবে করেছে, কিন্তু ওই যে ভাইয়া যেটা বলছিল যে প্রস্তুতি না থাকার কারণে যেটা হয়েছে যে আমাকে কোন জায়গায় গিয়ে কোন ইনিশিয়েটিভটা নিতে হবে এটা তো আসলে আমরা জানতাম না। তো তারকারা যদি আর একটু বেশি আগে আসতো, কারণ ওই সময়টা আমার কাছে মনে হয় 22, 23, 24 টাকা পয়সার থেকে, বা আমি কোথাও অনুদান দিলাম বা একটা জায়গায় ডোনেট করলাম, সেটার থেকে উপস্থিতিটা অনেক বেশি দরকার ছিল, অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। তো সেই জায়গাতে তারকাদের উপস্থিতি খুবই দুঃখজনক, কথাটা বলতে হয়, কিন্তু কমই ছিল। কারণ আমি নিজেই ব্যক্তিগতভাবে কিছু মানুষজনের সাথে কথা বলেছি, তারা বলেছে যে আমি অমুককে ডোনেট করছি, তমুককে এটা দিয়ে দিচ্ছি, এটা তো ওখানে হয়ে গেছে। কিন্তু দেখেন, বন্যা বিষয়টা কিন্তু একটা ফেজে এটাকে নিয়ন্ত্রণ করতে হয়। ওই সময়টা কিন্তু ছিল ফেজ 1, রাইট। এখনো যেটা চলছে আসলে পুনর্বাসন সহ শুরু করে অনেকগুলো কাজ বাকি আছে। এখনো কিন্তু আমাদের ফেজ 3 স্টার্ট হয়নি, কারণ ফেজ 3 তখন স্টার্ট হবে যখন ফেজ 2-তে সব মানুষ তাদের নিজে ঘরে পৌঁছাতে পারবে, তারপরে গিয়ে তাদের পুনর্বাসন, স্কুলে যাওয়ার বিষয়, তাদের কাজকর্মে ফেরত যাওয়ার বিষয়, তখন কিন্তু এটা ফেজ 3। তো সেই জায়গা থেকে বড় বড় অর্গানাইজেশনগুলো তো অবশ্যই আপনারা দিয়েছেন, এবং আপনাদের যে পরিমাণ ফ্যান ফলোয়ার বা আনুষঙ্গিক এটা কিন্তু মানুষকে ইন্সপায়ার করে ভেতর থেকে। আমি শুধু ফেসবুকে একটা রক্ত লাগবে পোস্ট দিলাম, আমার ওখানে গাড়ি দরকার, আমি পোস্ট দিলাম, এরকম বাংলাদেশে অনেক আর্টিস্ট আছে যে একদিনে 2-3টা ট্রাক ভাড়া দিতে পারে, একটা নৌকা তৈরি করে ফেলতে পারে, রাইট। একটা নৌকা তৈরি করতে 30-35-40 হাজার টাকা লাগছে সেই সময়, কারণ আমাদের তো নৌকার সংকট ছিল। আমি নিজে ব্যক্তি হিসেবে সদরঘাটে গেছি ভাইয়া, আমি কোনো নৌকা ওখানে পাই নাই। আমি তেজগাঁয়ের স্টেশনে ঘুরছি, যে সিন্ডিকেটও তো ডেফিনেটলি ছিল যে এইটুকু ভাড়ার বাইরে আমরা যাব না। আমরা ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় যেটা দেখছি এটা কিন্তু অনেকটাই ভুল, হ্যাঁ। তারপরে অনেক মানুষের কাছে পৌঁছাইছে বিষয়টা, এটা একটা পজিটিভ দিক। কিন্তু এইটা বাদেও তারকারা আরও বেশি এটাতে ইনভলভ হতে পারতেন, কারণ এটাই দেশের একটা অনেক, কারণ আমাদের নতুন দেশে প্রথম পরিস্থিতি, এবং আমাদের গভর্নমেন্টের মাত্র অগাস্ট মাসের 5 তারিখে সেটা 1 মাস হলো। আমরা কেউটাই কারোর উপর দায়ভার মানে ছেড়ে দিতে পারি না। দেশ আমার, সো দায়িত্ব আমার নিজের জায়গা থেকে। তো ওই জায়গায় উপস্থিতি কম ছিল। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। তানভীর নাহিদ খান, আপনার কাছে শুনতে চাই, এই যে এটা একটা আমাদের লার্নিং আসলে, এবং এই যে জলবায়ু পরিবর্তনের কারণে যে কোনো সময় যে কোনো দুর্যোগের মুখোমুখি আমরা হতে পারি, সেটা প্রাকৃতিকভাবে হতে পারে, আবার অন্য যে কোনো কারণেও হতে পারে, যেমনটা এখন হয়েছে। আসলে সেই জায়গা থেকে আমরা কি ব্যবস্থা আসলে নিতে পারি? সব সময় যে আমরা ব্যক্তি মানুষের উপর নির্ভর করতে পারবো সেটা নাও হতে পারে, কিন্তু সেই জায়গায় একটা সরকারি কিংবা প্রাতিষ্ঠানিক যে কাঠামো সেটি তো আমাদের থাকা দরকার। সেটি কেমন হতে পারে আপনার অভিজ্ঞতা থেকে? নিঃসন্দেহে এখানে আসলে প্রথমে সেই সমস্যাটা চিহ্নিত করাটা জরুরি আর কি। আমরা অনেক জায়গায় গিয়েছি, আমরা অনেক জায়গায় দেখেছি যে জায়গাগুলোতে হয়তো আমাদের দক্ষিণ অঞ্চল, যে উপকূলীয় অঞ্চলগুলোতে যে পরিমাণ আশ্রয় কেন্দ্র আছে, অনেক জায়গায় মানে পুরো বাংলাদেশ জুড়েই যে আশ্রয় কেন্দ্র প্রচুর আছে তা কিন্তু না। তো এটা একটা মানে শুরুতে কিন্তু মানুষের মূল ব্যাপারটা থাকে হচ্ছে বাঁচা, তার সে একটা এমন একটা জায়গায় গিয়ে উঠবে, আশ্রয় নিবে যেখানে পানিটা উঠবে না। সুতরাং আমার কাছে মনে হয় যে প্রচুর আশ্রয়কেন্দ্র করতে হবে, এটা একটা প্রাইমারি ব্যাপার। 2 নম্বর আমার কাছে যেই বিষয়টা মনে হয়েছে যে ত্রাণ বিতরণের সময় আমরা যে বিষয়টা খেয়াল করেছি সেটা হলো যে রাস্তার মোড়ে যতখানি পর্যন্ত হয়তো ট্রাকটা যেতে পারছে সেইখানেই ত্রাণটা ওই আশেপাশের মানুষরাই পাচ্ছে, কিন্তু ভেতরে আসলে অনেক দূরে আটকা পড়া মানুষরা পাচ্ছে না। সেখানে আসলে আমরা চেষ্টা করেছি ছোট নৌকা নিয়ে যতদূর সম্ভব যাওয়ার, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে যে কিছু মানুষ হয়তো অনেকবার ত্রাণ পেয়েছে, আর একদম একটু দূরবর্তী অঞ্চলের মানুষ একেবারেই পাচ্ছে না। আমরা চেষ্টা করেছি, কিন্তু ওই বিষয়টা আসলে গুরুত্বপূর্ণ, যেটা আমরা মনে করি যে এই যে এখন পানিটা নেমে যাওয়ার পর এখন তো অনেকের ঘরবাড়ি একেবারেই ভেঙে যাওয়া, অনেকের হচ্ছে যে তার যে গাছপালা, ফসল, তার যে হাঁস মুরগি, গরু ছাগল, এগুলো কিন্তু অনেক চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তো এই মানুষগুলোকে সঠিক মানুষকে চিহ্নিত করাটা জরুরি, কারা আসলে ক্ষতিগ্রস্ত। এটা যেন এমনভাবে না হয়ে যায় যে কিছু সুবিধাবাদী মানুষ তারাই সব কিছু পেয়ে গেল, আর সত্যিকারের ক্ষতিগ্রস্ত যারা তারা কিছু পাচ্ছে না, এটা যেন না হয়। সেজন্য মনিটরিংটা খুব গুরুত্বপূর্ণ। একদম স্পটে গিয়ে ঠিক মানুষকে যারা সত্যিকার অর্থে ক্ষতিগ্রস্ত তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আমরা যদি কিছু দিতে পারি তাহলে তাদের উপকার হবে, তারা জীবনে ঘুরে দাঁড়াতে পারবে। এবং ট্রেন্ড ভলেন্টিয়ার গ্রুপ তৈরিরও একটা জায়গা থাকতে পারে, যে আমাদের অনেক ইয়াংরা কাজ করতে চায় কিন্তু তাদের হয়তো দক্ষতার জায়গাটি নেই, সেই জায়গায় আমরা ট্রেনিং দিতে পারি কিন্তু স্বাভাবিক সময়ে। এখানে একটা যেমন ট্রেনিং ব্যাপারটা এটা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ, আর একটা হচ্ছে সচেতনতা। আমি উদ্ধার করতে যাচ্ছি, আমি একটা ট্রলার নিয়ে, সেইখানে ট্রলারে হয়তো মোট মানুষ জায়গা হবে 20 জনের। এখন উদ্ধারকারী যদি 18 জন হয়ে যায়, আপনি উদ্ধারটা করে কাকে ট্রলারের জায়গাটা দিবেন? এই উৎসাহ ভালো, কিন্তু সেখানে ডিসিপ্লিনটাও বজায় রাখা উচিত। এবং অবশ্যই সরকারিভাবে অনেক প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত, যেন চটজলদি, কারণ এই ধরনের সমস্যায় যখন আক্রান্ত হয় দেখবেন যে সাধারণ মানুষের কিন্তু খুব বড় একটা আগ্রহ থাকে মানুষকে রেস্কিউ করার, উদ্ধারে যুক্ত হওয়ার, কিন্তু দুর্যোগ মোকাবেলার জন্য একটা ট্রেন্ড ভলেন্টিয়ার গ্রুপ আমাদের থাকতে হবে সব সময়কার জন্য। দোয়েল, আপনি শিল্পীদের ভূমিকার জায়গাটিতে আসলেন, যদি বন্যা ছাড়াও সংকটের সময়ে শিল্পীদের ভূমিকার জায়গাটিতে আসতে চাই, যারা তারকা হন তারা তো আসলে মানুষের ভালোবাসা পান, মানুষের ভালোবাসাতেই তারা তারকা আসলে, এবং সেই ভালোবাসার জায়গাটিতে অনেক বড় এক্সপেকটেশনও থাকে যে আমার যখন একটা বিপদ হবে বা দেশের যখন, সমাজে যখন একটা সংকট হবে তখন তারা আসলে এগিয়ে আসবেন। সেই জায়গাটাতে আমরা দেখেছি যে গত জুলাইয়ের যে বিপ্লব, সেখানে একেবারেই হাতে গোনা কিছু শিল্পী হয়তো সরব ছিলেন, গণহত্যার প্রতিবাদ করেছেন। বিভিন্ন সময় আমরা দেখেছি যেমন শিল্পীদের ব্ল্যাকলিস্ট হয়েছে, আবার অনেক শিল্পী ক্ষমতার অপব্যবহার করে তারা এক প্রকার সিন্ডিকেট তৈরি করে রেখেছেন। সেই জায়গাটিতে দেশের বা সমাজের সংকটে একজন শিল্পীর শুধুমাত্র শিল্পী পরিচয়ে এগিয়ে আসাটাকে কতটা গুরুত্বপূর্ণ মনে করেন আপনি? শিল্পীদের আসলে কোনো সিন্ডিকেট থাকতে পারে না, শিল্পীরা থাকবে সিন্ডিকেট বিহীন। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। শিল্পী তো আসলে একটা মাটি, কাদামাটির মানুষ না, মানে কাদামাটি, তাকে যেই আদল দেওয়া হবে সে সেই আদলেই থাকবে। তো আমরা এখন যেটা দেখছি সমসাময়িক সময়, এটা খুবই লজ্জাজনক এবং এটা খুবই দুঃখজনক, এবং শিল্পী হিসেবে এটা খুবই অপমানজনক যে আমাদের সিনিয়র শিল্পীরা যা করে গেলেন বা যেটার প্রমাণ আমরা ডে বাই ডে পাচ্ছি, এটা আসলে মেনে নেওয়ার মতন না। আজকে হয়তোবা যদি, যেহেতু আমি আন্দোলনে গিয়েছিলাম, একদমই সক্রিয় ছিলাম, সেই জায়গাতে যদি সরকার পতন না হতো আমি হয়তোবা চ্যানেল আইয়ের এই ফ্লোরে দাঁড়িয়ে কথাও বলতে পারতাম না। কারণ আমাকে যারা আজকে ব্ল্যাকলিস্টেড বা যাদেরকে নিয়ে কথা হচ্ছে, যারা দেশ ছেড়ে চলে গেছে, যারা পালায় গেছে, তারাই আমাকে কথা বলতে দিতেন না বা থাকতাম না। কারণ অলরেডি আমরা যেহেতু দেখছি যে স্ক্রিনশটগুলো এসেছে, ওগুলোতে আমাদের নাম বারংবার মানে আনা হয়েছে। তো ওই জায়গাটা থেকে এটা তো খুবই মানে অপমানজনক। আর আরেকটা বিষয় যে সিন্ডিকেট যদি আমরা করেই থাকি, তাহলে আমরা সিন্ডিকেট করে একটা শিল্পী কি পাচ্ছে, কয়টা শিল্পী আসলে পাচ্ছে? একটা শিল্পীর এই দেশের নিরাপত্তাটা কি? আমি নিরাপত্তা বলতে কোনোভাবেই সামাজিক নিরাপত্তা আমি ফেলে দিলাম, কারণ এটা মেয়ে হিসেবে আমি এটা দূরে রাখলাম, কারণ আমরা এগুলোর অনেক মানে প্রতিবন্ধকতার মাঝখানে আছি। কিন্তু একটা শিল্পী হিসেবে আমি একটা জায়গায় এই প্রফেশনালি 10, 12, 15, 20 বছর, 30 বছর এফবিসির এক্সট্রা যারা 40 বছর ধরে কাজ করতেছে, তাদের কোনো রকম ইকোনমিক্যাল সিকিউরিটি নাই, তাদের পাশে কেউ গিয়ে দাঁড়াচ্ছে না, তাদেরকে নিয়ে কেউ কথা বলছে না। কথা বলছে কাদের সাথে? যাদের লিয়াজু আছে, যাদেরকে নিয়ে পোস্ট করছে তাদের সাথেই কথা বলছে। হেল্পের একটা বিষয় আছে যে অভিনয় শিল্পী সংঘ বলি বা শিল্পী সমিতি যারা, তারা কাদেরকে হেল্প করছে, তারা সেটা নেতৃত্ব দিচ্ছে কারা? আমি যদি দিলরুব হোসেন দোয়েল এখানে দাঁড়ায় থেকে বলতে পারি, সিনেমাটোগ্রাফি অ্যাসোসিয়েশনের উনি হয়তো প্রেসিডেন্ট বা সেক্রেটারি, উনি আমাকে দুরন্ত টেলিভিশনে শুটিংয়ে করতে নিয়ে যাওয়ার সময় সমস্ত কিছু রেডি করার পরে উনি আমাকে শুটিংয়ে নিয়ে গেল, যাওয়ার পরে ওই পেমেন্ট আমি আজও পাই নাই। পুরাটা শুটিং চলাকালীন সে বলছে আমি যেভাবে বলতেছে এইভাবে হবে, আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সিনেমাটোগ্রাফার। ওই সময় কিন্তু এই কথাগুলো বলা যায়নি আপু চাইলেই। কোনো রকম মানে এই কথাগুলো আমরা কাকে বলতাম? অভিনয় শিল্পী সংঘ, আমি তো আসলে কোনো জায়গার মেম্বারই না। হ্যাঁ, তো কারণ মেম্বার না এই কারণে, কারণ অভিনয় শিল্পী সংঘ আসলে কী করছে? কয়টা শিল্পীর ব্যক্তিগত প্রয়োজনে, হ্যাঁ আপু আমি মরে যাচ্ছি, আপনি আমার জন্য একটা মিলাদ দিচ্ছেন, আমার জীবনে একটা এরকম কিন্তু একটা মানুষ বেঁচে থাকা অবস্থায় একটা শিল্পী কতবার মারা যায় এটা কি আমরা কোনোদিনও ভাবছি? কাজ থাকে না সিন্ডিকেটের কারণে, পেমেন্ট পায় না এটাও সিন্ডিকেটের কারণে, অমুক জায়গাতে কাজ হবে সেটাও সিন্ডিকেটের কারণে। তো সবই তো সিন্ডিকেট। কয়টা শিল্পী বাজারে ঘুরে ফিরে কাজ করছে আপনি বলেন তো?
তাহলে আস্তে আস্তে তো তখনই আসলে আমরা প্রফেশনকে সুইচ করে বিভিন্ন জায়গায় যাচ্ছি। এফডিসির শিল্পী সমিতি কই, আমি তো শিল্পী সমিতির মেম্বার না। আমি যখন অপবিশ্বাসে লাল শাড়ি করতে গেছে আমাকে বারে বারে বলা হয়েছে যে তোমার শিল্পী সমিতির মেম্বার হইতে হবে। আমি শিল্পী সমিতির মেম্বার কেন হব আপু? ওখানে নেতৃত্ব দিচ্ছে কারা? এফডিসির কোনো লোক আমাদেরকে কোনোদিনও কাজে ডাকছে? কারণ আমাদেরকে আগেই ধরে নিয়েছে এটা মিডিয়া পাড়া, আর ওদেরটা হচ্ছে সিনেমা পাড়া। ওদের ওখানে কি সিনেমা হয় বলেন তো? আমি শিল্পী সমিতির মেম্বার কেন হব? ওদের মানে ও যারা প্রেসিডেন্ট সেক্রেটারি তাদের কোনো কাজ আমরা দেখছি? আমরা তো শাবানা আপাদের আমলের কাজ দেখছি, সুচরিতা আপুদের আমলের কাজ দেখছি, তারও আগে যদি যাই সেই কাজ তো আমরা দেখছি। কিন্তু এই সমসাময়িক সময় কি আমরা কোনো কাজ দেখছি? দেখি নাই তো। তাহলে আমি ওখানে গিয়ে মেম্বারটা কেন হব? ওই লিয়াজুটা করার জন্য? নিশ্চয়ই না। তাহলে স্বাভাবিকভাবে ওখানেও হয়নি। এবং আরেকটা বিষয় শুনেন, আমি বিটিভিতে সম্ভবত একজন ওনাদের ইয়ে ছিল, যেটা এই যে কয়েকদিন আগে টাকা আত্মসাতের জন্য ওনাদের ডিজি, আমি আপু 6 বার অ্যাপ্লিকেশন করছে তালিকাভুক্ত শিল্পী হওয়ার জন্য। আমাকে তালিকাভুক্ত করা হয়নি। কারণটা কি জানেন? আমাকে একবার তালিকাভুক্ত তারা করতে চেয়েছিল। কেন করতে চেয়েছে? আমাকে করতে চেয়েছে এটা 3rd গ্রেডের শিল্পী। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। তো আমি আমার জীবনে প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়েছি সিনেমা সেটে। আমাকে আপনারা অডিশন দেন, অডিশন নিয়ে যদি আমি অ্যাপ্রুভ হয় তাহলে আপনারা আমাকে ক্যাটাগরি প্রোভাইড করেন। কিন্তু ওনার কাছে যে না, এটাকে এই সিস্টেমেই আসতে হবে। কেন? কারণটা কি? তাহলে এখানে কি কোনো প্রতিভার দাম নাই? নাই তো আসলে আপু, কোনো জায়গাতেই এটা এতদিন পর্যন্ত ছিল না। এগুলো সব বললাম নেগেটিভ কথা। এখন আশার বাণী যদি বলি, আমাদেরকে যারা যারা স্যার, আমি বা আপনাদের মতন যারা এখন এই নতুন বাংলাদেশের সমসাময়িক মানে সময়ে প্রাণকে বাজি রেখে এসে দাঁড়িয়েছে, আমরা আসলে প্রত্যেকটা সেক্টরে সংস্কার চাই। সংস্কারটা আসলে করতেই হবে। সংস্কারের বাইরে আসলে এটা সম্ভব না। অনুদানের ছবি আপনি বলতেছেন আপু, এই বিগত সরকারের আমলে 100 কোটি টাকার অনুদান হয়েছে। আপনি 10টা সিনেমার নাম বলেন না। আমার ছবি, আমি অভিনয় করছি চন্দ্রাবতী কথা, এন রাশেদ চৌধুরীর, এটা অনুদানের ছবি ছিল, রাইট? তারপরে এটাতে কো প্রডিউস হয়েছে বেঙ্গল, মানে আবুল খায়াল লিটু ভাইদের গ্রুপ। তারপরে এটাকে ডিজিটাল রাইটসকে কিনছে চ্যানেল আই। এই ছবিটা রিলিজ দিতে 5 বছর লেগে গেল। এবং এই ছবিতে যারা যারা কাজ করছে, সমস্ত শিল্পী, কলা কৌশলী, আর্টের লোক, কস্টিউমের লোক, প্রোডাকশন, এভরিওয়ান টাকা পায়। কেন? ডিরেক্টরের তো কোনো সমস্যা হয়নি। এবং এই ডিরেক্টর কিন্তু এই বছর আবার আরেকটা অনুদান পাইছে, যদিও এটা এখন আর কার্যকর হবে না। তাহলে তারাই পাচ্ছে কেন? জবাবদিহিতার জায়গাটি একেবারেই নেই, একদমই নাই। এই পরিবর্তনগুলো আমরা আসলে চাই। এরকম অনেক অভিযোগ নানা ক্ষেত্রে রয়েছে। যখন ঐক্য এবং বিভেদের কথা আসে, তানভীর নাহিদ খান, শিক্ষকদের মধ্যে যে বিভেদ, সেটি তো শিক্ষার্থীদের মধ্যেও অসন্তোষ তৈরি করে। শিক্ষকদের কেন দল হবে, সাদা দল, নীল দল? তারা আবার শিক্ষার্থীদের জন্য এক এক কথা বলবেন, কিংবা নিজেদের স্বার্থ নিয়ে এক এক কথা বলবেন। এই যে বিভেদ, সেটা তো আমাদের শিক্ষাঙ্গনের জন্য ভীষণ হুমকি স্বরূপ। কি বলবেন আপনি? শিক্ষকদের কি দল থাকা উচিত, সিন্ডিকেট থাকা উচিত? শিক্ষকদের একত্রিত হওয়ার জায়গা থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই যে দলীয় রাজনীতি থেকে আলাদা হতে হবে। রাজনৈতিক যে লেজুর বৃত্তি যেটা আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আছে, নিঃসন্দেহে সেটা শুভ কিছু বয়ে আনে না। আমরা সংকটের সময়ে আমরা যখন দেখি যে যেই দলটাই ক্ষমতায় থাকে, সেই দলের লেজুর ভিত্তিক রাজনীতির যেই সংগঠনটা থাকে বা যে দলটা থাকে, তারা আসলে খুব বেশি কিছু কথা বলতে পারে না। অথচ একজন শিক্ষক তো আগে মানুষ, একজন ভালো মানুষ, তার যে প্রজ্ঞা, তার যে মানবিকতা, ছাত্ররা তো সেখান থেকেও শিখবে। তো এখানে শিক্ষকদের আসলে দায়িত্বশীল হওয়া উচিত। আমি নিজেকেও বলছি, দেশের যখন সংকট হবে, শিক্ষকদেরই তো সবার আগে এগিয়ে আসা উচিত। আমরা যেটা দেখেছি আসলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আন্দোলন শুরু হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা জানে কখন কি করতে হবে, এবং এই একটা পরিস্থিতিতে তারা যেভাবে আন্দোলন করেছে এবং পুরো বাংলাদেশের শিক্ষার্থীরাই যেভাবে করেছে, এটা আসলে যেই সময়টা তৈরি হয়েছিল, এই সময়টার সাথেই তারা গিয়েছে। এটা প্রয়োজনীয় ছিল বলেই তারা করেছে, তাদের কাছে মনে হয়েছে। আসলে এখনকার শিক্ষার্থীরা অনেক মেধাবী, আর বিশ্ববিদ্যালয়তে এরকম জায়গা যেখানে আপনার নতুন জ্ঞান উৎপাদন হবে, সেখানে পরস্পরের সাথে বিনিময় করবে, জ্ঞানের বিনিময়টা হবে, শেয়ারিংটা হবে, নলেজ শেয়ারিংটা হবে, কালচারাল শেয়ারিংটা হবে, এবং সেখানে সারা পৃথিবীর সব কিছু নিয়ে কথা হবে। কোনো কূপমণ্ডুকতা থাকবে না, কোনোটা নিয়ে কথা বলা যাবে না, সেটা হবে না। যে কোনো বিষয়কে নিয়ে প্রশ্ন করার স্বাধীনতা থাকতে হবে, যে কোনো বিষয়কে সে উত্থাপন করতে পারবে,
পরমত সহিষ্ণুতা থাকতে হবে এবং শিক্ষার্থী উভয়কেই। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। সংকটের কথা যেখানে আসে সেখানে আসলে সম্ভাবনার কথাটি বলতে হয় যে বাংলাদেশ আসলে দেখিয়েছে যে বাংলাদেশ চাইলে এক হতে পারে, যাতে নানা ধরনের বিভেদের যে ইস্যু খুঁজে বের করা হয় নানা স্বার্থের জন্য সেগুলো আমাদের ভাগ করতে না পারে, এই চেষ্টাটি আমাদের সকলের থাকুক। প্রিয় দর্শক, আপনাদেরকেও সে একই আহ্বান জানাতে চাই, আমরা যখন এক হই বাংলাদেশের তরে তখনই আসলে বাংলাদেশের জন্য সেটি সবচেয়ে বড় শক্তির জায়গা হয়ে থাকে। আমরা এক থাকব সংকটে, সম্ভাবনায়, সকল জায়গায়। সেই আশা রেখে আজকের আয়োজন শেষ করছি। আবার দেখা হবে। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর।